জয় জগন্নাথ বন্ধুরা, তোমরা এই মুহূর্তে পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম মন্দিরে জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ দর্শন করছো। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এই মুহূর্তে রিসরা স্টেশনে আছি। আজকে যাচ্ছি মাহেশে যে রথযাত্রা হয় সেই জগন্নাথ দেবের মন্দির দেখতে। তো পুরো মন্দিরটাই আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো এবং কি ফেসিলিটি আছে, কখন ভোগ প্রসাদ পাবে, পুরো তথ্যই দেবো। তো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। তো আমি এই মুহূর্তে হাওড়া স্টেশনে এসে গেছি। তোমরা তারকেশ্বর লোকাল, শেওলাফুলি লোকাল বা ব্যান্ডেল লোকাল ধরে রিসরা স্টেশনে চলে আসবে। তো আমি আরামবাগ লোকাল পেলাম, তো আমার দিয়ে দিয়েছে ট্রেন এই মুহূর্তে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো আমি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরে রিসরায় যাব। চলো, রিসরায় নেবে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। জাস্ট রিসরায় নামলাম, এইবারে ওইদিকে গিয়ে আমরা টোটো ধরবো। বন্ধুরা, হাওড়া থেকে রিসরায় এলে তোমাদের 3 কি 4 নম্বর প্ল্যাটফর্মে নামাবে। তো তোমরা কি করবে, প্ল্যাটফর্ম পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাইরেই টোটো পেয়ে যাবে। তো আমি টোটো পেয়ে গেছি, তাতে চেপেও বসেছি। আমার এখন উদ্দেশ্য মাহেশে জগন্নাথ দেবের মন্দির। তো টোটো ভাই বলল এখান থেকে ভাড়া নেবে 15 টাকা মাহেশ মন্দিরে যেতে। আমরা এই মুহূর্তে মাহেশে জগন্নাথ দেবের মন্দিরে তোরণ দ্বারের সামনে দাঁড়িয়ে আছি। দেখো, ওপর দিকে একটা রথের যে চাকা হয় সেই একটা সিম্বল দেখা দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ, আমরা ঠিক তোরণ দ্বারের একদম নিচেই অবস্থান করছি। আমাদের টোটো এখানেই নামিয়ে দিল। আর জাস্ট 2 পা হেঁটেই ডান দিকেই পড়বে তোমার জগন্নাথ দেবের মন্দিরটা। তো তোমার তোরণ দ্বারটাও তোমাদের একবার আমি দেখিয়ে দিলাম। এই তোরণ দ্বারের নিচ দিয়েই আমরা মাহেশে জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলাম। জগন্নাথ দেবের মন্দিরে তোরণদ্বার পেরিয়ে এসেই ডান দিক দিয়ে যে এই রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তাটা দিয়ে প্রবেশ করলেই মাহেশের জগন্নাথ দেবের মন্দির তোমরা দেখতে পাবে। এখান থেকেই আমি জগন্নাথ দেবের মন্দির দেখতে পাচ্ছি। দেখো, তোমরা লক্ষ্য করে দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের শ্রীমন্দির। তো আমাদের আজকে যাত্রা স্থল হচ্ছে এই জগন্নাথ দেবের শ্রীমন্দির। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম মাহেশের জগন্নাথ দেবের মন্দিরের ঠিক বাইরে। আমার পেছন দিকে অবস্থান করছে একদম জগন্নাথ দেবের মন্দির, তুমি দেখতে পাচ্ছ তোমরা সেটা। তো চলো, মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং পুরো মন্দিরটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। মাহেশের জগন্নাথ প্রভুর মন্দিরে প্রবেশ করার ঠিক সামনেই এরকম মা দুর্গার পুজোর একটা বেদি রয়েছে বা আটচালা রয়েছে। এখানে দুর্গাপুজোর সময় বিশাল বড় করে প্রত্যেক বছর দুর্গাপুজো হয়ে থাকে। দেখতে পাচ্ছ এই যে আটচালা মন্দিরটা এখানে, আর ঠিক তার পাশ দিয়েই এই হলো তোমাদের মাহেশের জগন্নাথ প্রভুর মন্দিরে প্রবেশ করার প্রবেশদ্বার। তো আমরা এখান থেকেই প্রবেশ করব। প্রভুর মন্দিরে প্রবেশ করার মুখে এইভাবে দুজন সবাইকে স্বাগত জানাচ্ছে। আমরা প্রভুর মন্দিরের ভেতরে ধীরে ধীরে প্রবেশ করছি। আর প্রবেশ করেই আমরা এখানে প্রথমে দেখতে পেলাম গৌর নিতাইকে। দেখতে পাচ্ছ সামনেই রয়েছে আমাদের গৌর নিতাই। গৌর নিতাইকে দর্শন করতে করতেই তোমাদের এই যে মাহেশে প্রভুর মন্দিরের একটা ইতিহাস আছে সেটা বলে দিই। 14দশ দশকে একজন বাঙালি সাধক ধ্রুবানন্দ মহারাজ পুরীতে গিয়েছিলেন প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে।
তিনি পুরীতে গিয়ে প্রভু জগন্নাথকে দর্শন করে তার রূপে মোহিত হয়ে যান এবং তার ইচ্ছা জাগে প্রভুকে নিজ হাতে ভোগ রান্না করে তা প্রভুকে নিবেদন করবে। কিন্তু দুঃখের বিষয় হলো এ কথা যখন পুরীর পাণ্ডারা বা সেবায়েতরা জানতে পারে, তারা সম্পূর্ণভাবে তাকে বাধা দেন এবং তাকে সেখান থেকে বিতাড়িত করেন। এতে সাধক ধ্রুবানন্দ মহারাজ খুবই দুঃখ পান এবং তিনি পুরীতেই নির্জলা উপবাসে শুরু করেন। এইভাবে 3 দিন থাকার পর সাধক ধ্রুবানন্দকে প্রভু জগন্নাথ স্বপ্নাদেশ দেন এবং বলেন তিনি যেন কলকাতায় ফিরে আসে এবং সেখান থেকে কিছু দূরেই হুগলি নদীর তীরে মাহেশ নামক স্থানে সেখানে তিনি প্রভুর মন্দির তৈরি করে এবং প্রভুকে প্রতিষ্ঠা করে তার নিজ হাতে ভোগ নিবেদন করে। এই ঘটনার পরে সাধক ধ্রুবানন্দ কলকাতায় ফিরে এসে হুগলি নদীর তীরে মাহেশ নামক স্থানে তার সাধনা শুরু করেন এবং এখানে সাধনা করার কিছুদিন পরে এক বর্ষাকালে তিনি মাহেশ তীরে, হুগলি নদীর মাহেশ তীরে একটি নিম কাঠের গুঁড়ি দেখতে পায় এবং সেই নিম কাঠের গুঁড়ি থেকেই তিনি জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রের মূর্তি নির্মাণ করে পুজো শুরু করেন। মাহেশের জগন্নাথ দেবের মূর্তি কিন্তু 12 বছর পর পর নবেকলবর হয় না। এখানে প্রত্যেক বছরেই প্রভুর মূর্তির অঙ্গরাগ হয়। সুতরাং এটি হলো বিশ্বের সবথেকে প্রাচীনতম জগন্নাথ দেবের মূর্তি। 1755 সালে কলকাতার নয়নচাঁদ মল্লিক মাহেশের এই জগন্নাথ দেবের মন্দিরটি পুনর্নির্মাণ করে দেন এবং তবে থেকেই এই মন্দির এখানে স্থাপিত করে দেন এবং পরে জগন্নাথ দেবের এই মন্দিরে যে সমস্ত সংস্করণ অনেকবারই হয়েছে। তবে জগন্নাথ দেবের এই মূর্তিটি যবে থেকে জগন্নাথ দেবের এই মন্দির প্রতিষ্ঠিত তবে থেকেই রয়েছে। বলা যেতে পারে এটি পৃথিবীর সবথেকে পুরনো জগন্নাথ দেবের মূর্তি। আমি যে সময় জগন্নাথ দেবকে দর্শন করতে এসেছি সেই সময় জগন্নাথ দেবের চন্দন যাত্রা চলছে। তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মাথায় চন্দনের প্রলেপ দেওয়া হয়েছে। এই চন্দন যাত্রারও একটি ইতিহাস রয়েছে যে একবার জগন্নাথ দেব তার এক ভক্তকে স্বপ্নাদেশ দিয়ে বলেন বৈশাখ মাসের প্রচণ্ড গরমে তার সারা দেহ জ্বলে গেছে, সেই দেহকে শীতল করার জন্য তিনি তার শরীরে চন্দনের প্রলেপ দেওয়ার কথা বলে। সেই দিন থেকেই এই চন্দন যাত্রা চলে আসে। প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার দিন এই চন্দন যাত্রা হয়। এই দিন থেকে প্রত্যেক দিন প্রভুর শরীরে চন্দনের সঙ্গে কর্পূর মিশিয়ে লেপন করা হয় এবং জগন্নাথ দেবের স্নানযাত্রার আগের দিন পর্যন্ত এই চন্দন যাত্রা চলে। তারপরে প্রভুকে স্নানযাত্রার দিন 108 ঘড়া জলে, গঙ্গা জলে স্নান করিয়ে দেওয়া হয়। এরপরে প্রভুর জ্বর আসে, 15 দিনের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকে। তারপরেই শুরু হয় আমাদের সেই মাহেন্দ্রক্ষণ রথযাত্রা। আমরা এই মুহূর্তে মাহেশের জগন্নাথ দেবের বিগ্রহ দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেক দিন প্রভুর নিত্য পুজো হয়ে থাকে এবং নিত্য দিনে প্রভুকে নিরামিষ আহার ভোগ দেওয়া হয়। এখানে প্রত্যেক দিন প্রভুকে সকালে, বিকেলে, দুপুরে, রাত্রে 4 টাইমেই নিরামিষ আহার নিবেদন করা হয়। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই প্রভুর সেই বিগ্রহ। এখানে প্রভুর সঙ্গে রাধা গোবিন্দজিও পুজো পান। দেখতে পাচ্ছ এখানে একটি রাধা গোবিন্দজি আছেন, একটি বড় মূর্তি, একটি ছোট মূর্তি রয়েছে এখানে এবং গরুর দেবও রয়েছে। সঙ্গে রয়েছে নারায়ণ শিলা এবং নিচের দিকে প্রভু মহাদেবও রয়েছেন।
মন্দির খোলা থাকার সময়টা জেনে নাও। সকাল 6টা থেকে বেলা 12টা, বিকেল 4টে থেকে সন্ধ্যা 8টা। শীতকালে এই সময়টা কিছুটা চেঞ্জ হয়, সেটাও দেখে নাও। জগন্নাথ দেবের গর্ভগৃহের একদম বাইরেই চলে এসেছি জগন্নাথ প্রভুকে দর্শন করার পর। আর গর্ভগৃহের ওপর থেকে মন্দিরের চারপাশের ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। সামনে এই যে নাট মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে দেখলাম প্রচুর মানুষ বিশ্রাম নিচ্ছে এবং এখান থেকে প্রভুর দর্শন করছে। জগন্নাথ দেবের মন্দিরের পাশেই রয়েছে এইরকম একটা বড় ঠাকুরের মন্দির এবং মা কালী, তার এক পাশে রয়েছে আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব এবং মা শারদামণি। আমরা এখন সেই মন্দিরটাই দর্শন করছি। ঠিক তার পাশেই অবস্থান করছে প্রভু নীলমাধব। জগন্নাথ দেবের মন্দিরের পাশেই রয়েছে এইরকম একটি মহাপ্রভুর মূর্তি এবং জগন্নাথ, সুভদ্রা দেবী এবং বলরাম দেবের একটি ফটো। ঠিক তার পাশেই রয়েছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা দেবী এবং আমাদের স্বামীজি স্বামী বিবেকানন্দের মূর্তি। আর এখানে একটি বাবা মহেশ্বরেরও মন্দির রয়েছে, আর তার সঙ্গে অবস্থান করছেন এখানে হনুমানজি। এখন তোমাদের এখানকার যে ট্রাস্টি বোর্ড রয়েছে সেই অফিসের ফোন নাম্বারটা আমি জানিয়ে দিলাম। এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। ভোগ প্রসাদ যারা নিতে চাও তারা এই অফিসের ফোন নাম্বারে ফোন করে আগাম বুকিং করতে পারো বা এখানে এসেও ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো। আর এখানে কিছু লিস্ট দেওয়া রয়েছে, বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, সেই লিস্টটাও তোমাদের দিয়ে দিলাম, দেখে নাও। এখানে পুরো ডিটেলসটা আছে, তোমরা চেক করে নাও একবার। তোমরা এই মুহূর্তে মা এসে জগন্নাথ দেবের রথটি দর্শন করছো। 1797 খ্রিস্টাব্দে এক মিষ্টি ব্যবসায়ী প্রথমে এই রথটি করে দেন। তিনি ছিলেন রামকৃষ্ণদেবের শিষ্য বলরাম বসুর দাদু কৃষ্ণরাম বসু। তিনি প্রথমে এই কাঠের রথটি জগন্নাথ দেবের উদ্দেশ্যে তৈরি করে দেন, কিন্তু কিছুদিন পরেই এই রথটি পুড়ে যাবার কারণে 1885 খ্রিস্টাব্দে হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসুর পৃষ্ঠপোষকতায় মার্টিন বান কোম্পানি এই লোহার রথটি প্রস্তুত করে, যার ওজন 125 টন এবং 50 ফুট উচ্চতা বিশিষ্ট, এবং এখানে 5টি চূড়া রয়েছে এবং রথের সামনে 2টি তামার ঘোড়া থাকে, যেগুলি এখন সযত্নে তুলে রাখা হয়েছে। কথিত আছে যে এই রথটি তৈরি করতে তৎকালীন আনুমানিক
20 লক্ষ টাকা ব্যয় হয়েছিল। বর্তমানে এই রথে চড়েই প্রত্যেক বছর জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলভদ্র দেব রথযাত্রার দিন তার মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তো আমরা এই মুহূর্তে সেই রথটি দর্শন করলাম। বন্ধুরা, তোমরা এই মুহূর্তে জগন্নাথ দেবের স্নান মঞ্চ দেখছো। প্রত্যেক বছর স্নান যাত্রার দিন এই মঞ্চতেই জগন্নাথ দেব, সুভদ্রা দেবী ও বলরাম প্রভুকে এখানে উঠিয়ে প্রত্যেক বছর 108 ঘড়া জল এবং 28 ঘড়া দুধের সাহায্যে স্নান করানো হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ছিল জগন্নাথ দেবকে নিয়ে এই ভিডিওটা। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কারণ তোমরা যত চ্যানেলটা শেয়ার করবে আরও অনেক মানুষ দেখতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো দ্য বং অভিজিৎ। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। শুভরাত্রি।